অর্থনীতি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ সম্মান মাস্টার্স প্রিলিমিনারির শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের তৃতীয় ক্লাসটা নেব। এর মানে হচ্ছে ইতিমধ্যে আমি দুটো ক্লাস নিয়েছি। আজকে যারা ক্লাস নতুন দেখছো তাদেরকে আমি অনুরোধ করব যে প্রত্যেকটা ক্লাস যাতে আমরা ধারাবাহিকভাবে দেখি। প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ মাস্টার্স প্রিলির অনেক ক্লাস দেওয়া আছে, যেটা তোমরা আমার প্লেলিস্টে গেলে তোমরা পাবে। প্লেলিস্টে যাওয়ার সিস্টেমটা হচ্ছে, যেখানে ক্লাস দেখছে নিচে আছে ইকোনমিক সেন্টার বা একমনসে মালিহা, একটা গোলবৃত্তের ভিতরে ছোট্ট একটা মেয়ের ছবি। এই ছবিতে যদি আমরা প্রেস করি তাহলে তোমরা প্লেলিস্ট আমার ইউটিউব চ্যানেলে যেতে পারবে। সেখানে তোমরা উপরে দেখবে প্লেলিস্ট লেখা আছে, সেখানে ক্লিক করলে অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো দেখো, যার যার প্রয়োজন অনুযায়ী ক্লাসগুলো বেছে নাও। আর ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছে শেয়ার করতে পারো। আর কথা না বলে আমি আমার 3 নাম্বার ক্লাস শুরু করছি। মনে রাখবে এই 3 নাম্বার ক্লাসের ভিত্তি হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বার ক্লাস। পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, যারা তৃতীয় বর্ষে আছো তারা আমার এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে 3 নাম্বার ক্লাসটা তোমাদের আন্তর্জাতিক অর্থনীতিতেও কাজে লাগবে। কারণ আন্তর্জাতিক অর্থনীতিতে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ফার্মের ভারসাম্যের শর্তসমূহ কী করো আলোচনা করো। ফার্মের ভারসাম্যের শর্তসমূহ আলোচনা করো। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফার্মের ভারসাম্যের শর্তসমূহ। এটা আলোচনা করতে গিয়ে প্রথমে আমি আলোচনা করব যে এমআর শব্দের অর্থ কি, যেটা গত ক্লাসেও আমি কি করেছি আলোচনা করেছি। এমআর, ধরো এমআর হচ্ছে 60। এই 60 দ্বারা আমরা কি বুঝবো? আমরা বুঝবো উৎপাদন বা বিক্রয় 1 একক বৃদ্ধি করলে মোট আয় 60 টাকা বৃদ্ধি পায়, অথবা উৎপাদন বা বিক্রয় 1 একক হ্রাস করলে মোট আয় 60 টাকা হ্রাস পায়। তা আমরা সাধারণত উৎপাদন বা বিক্রয় বৃদ্ধি করি, সুতরাং আমরা ধরে নিতে পারি এমআর ইকুয়াল টু 60। এর অর্থ হচ্ছে ফার্মের মোট আয় 60 টাকা বাড়ে উৎপাদন বা বিক্রয় 1 একক বৃদ্ধি করলে। এখন এমআর ইকুয়াল টু যদি আমি 40 লিখি তাহলে এর অর্থ হচ্ছে উৎপাদন বা বিক্রয় 1 একক বৃদ্ধি করলে ফার্মের মোট আয় 40 টাকা বাড়ে। এর অর্থ হচ্ছে এমআরটা হলো মোট আয়ের বৃদ্ধি বা হ্রাস। যদি এমআর যদি প্লাস হয়, এখানে প্লাস চিহ্ন আছে, এটা হচ্ছে মোট আয়ের বৃদ্ধি। এমআরটা যদি মাইনাস হয় তাহলে বুঝতে হবে মোট আয়ের হ্রাস। তাহলে আবারও দৃষ্টি আকর্ষণ করছি, এমআর শব্দের অর্থ হচ্ছে মোট আয়ের বৃদ্ধি বা হ্রাস। তবে এর আগে পড়তে হবে উৎপাদন বা বিক্রয় 1 একক বৃদ্ধি করলে। আমরা এমআরকে যেভাবে সংজ্ঞায়িত করেছি ঠিক একইভাবে আমরা মার্জিনাল কস্ট মানে প্রান্তিক খরচকে সংজ্ঞায়িত করতে পারি। প্রান্তিক খরচ এমসি ইকুয়াল টু প্রান্তিক খরচ মানে মার্জিনাল কস্ট, এটাকে সংক্ষেপে আমরা এমসি দ্বারা প্রকাশ করি। এইটার 20 এর অর্থ কি? এর অর্থ হচ্ছে উৎপাদন 1 একক বৃদ্ধি করলে ফার্মের মোট খরচ 20 টাকা বৃদ্ধি পায়। উৎপাদন 1 একক বৃদ্ধি করলে ফার্মের মোট খরচ 20 টাকা বৃদ্ধি পায়। এমসি যদি 30 হয়, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে উৎপাদনে 1 একক বৃদ্ধি করলে ফার্মের মোট খরচ 30 টাকা বৃদ্ধি পায়। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম মার্জিনাল কস্ট বা এমসি, এটার অর্থ হচ্ছে মোট খরচের বৃদ্ধি। আসল অর্থটা যদি একেবারে 100% সঠিক কথা যদি আমাকে বলতে হয় তাহলে আমি বলবো এমসি শব্দের অর্থ হচ্ছে মোট খরচের পরিবর্তন। মোট খরচের পরিবর্তন, এবং এই মোট খরচের পরিবর্তন এটা বাড়াও হতে পারে, এটা কমাও হতে পারে। তবে সাধারণত উৎপাদন 1 একক বৃদ্ধি করলে মোট খরচ বৃদ্ধি পায়, আবার উৎপাদন 1 একক হ্রাস পেলে মোট খরচ হ্রাস পায়। এই জন্য এমসিটা যদি প্লাস মান থাকে
আমরা বলবো মোট খরচ 20 টাকা বৃদ্ধি পেয়েছে, মাইনাস হলে আমরা বলবো মোট খরচ 20 টাকা হ্রাস পেয়েছে। তাহলে একটা কথা আবারও বলছি, আমি যখন বলবো MR 60 মোটায় 60 টাকা বৃদ্ধি পেয়েছে, MC 20 মোটায় মোট খরচ 20 টাকা বৃদ্ধি পেয়েছে। তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এই বৃদ্ধিটা উৎপাদন বা বিক্রয় এক একক বৃদ্ধির সাথে। এখন আমরা একটা বিষয় লক্ষ্য করি, এখানে MRটা হচ্ছে 60 আর MCটা হচ্ছে 20। কে বড়? ডেফিনেটলি MR বড়। কে বড়? MR গ্রেটার দেন MC। MR গ্রেটার দেন কি? MC। একেবারে দেখতে পাচ্ছি আমরা মার্জিনাল কস্ট হচ্ছে 20 আর মার্জিনাল রেভিনিউ হচ্ছে 60, অর্থাৎ এখানে MCর চেয়ে MR বড়। এখন আমাকে বুঝতে হবে MCর চেয়ে MR বড়, এর অর্থটা কি? এর অর্থটা একটু বুঝে নেই। একটু আগে বলেছি MR শব্দের অর্থ কি? আয় বৃদ্ধি। আয় বৃদ্ধি মানে কি? মোট আয় বৃদ্ধি, ঠিক আছে। আর MC শব্দের অর্থ হচ্ছে যে খরচ বৃদ্ধি। কার? ফার্মের মোট খরচ বৃদ্ধি, ঠিক আছে। আর প্রত্যেকটার আগে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে উৎপাদন এক একক বৃদ্ধি করলে। তাহলে আমরা দেখলাম উৎপাদন এক একক বৃদ্ধি করলে MR গ্রেটার দেন MC, মানে খরচ বৃদ্ধির চেয়ে আয় বৃদ্ধি বেশি। খরচ বৃদ্ধির চেয়ে কে বেশি? আয় বৃদ্ধি বেশি। তাহলে খরচ বৃদ্ধির চেয়ে আয় বৃদ্ধি যদি বেশি হয়, তাহলে মুনাফার পরিমাণটা বাড়বে। কে বাড়বে? মুনাফার পরিমাণটা বাড়বে। আমরা মুনাফাকে পাই প্রতীক দ্বারা প্রকাশ করি, মুনাফার পরিমাণটা বাড়বে, এটা হচ্ছে পাই প্রতীক। আর মুনাফার পরিমাণ বাড়লে উৎপাদনের পরিমাণটা বাড়বে। তাহলে আমি আবারও বলছি যে MR গ্রেটার দেন MC, MR এর শব্দের অর্থ হচ্ছে আয় বৃদ্ধি, MC শব্দের অর্থ হচ্ছে খরচ বৃদ্ধি। অর্থাৎ যখনই আমি MR বলবো, আমার মাথার সাথে সাথে ক্লিক করবে MR শব্দের অর্থ হচ্ছে আয় বৃদ্ধি। যখন আমি MC বলবো, সাথে সাথে আমার মাথায় ক্লিক করবে MC শব্দের অর্থ হচ্ছে খরচ বৃদ্ধি। তাহলে MR গ্রেটার দেন MC, মানে ফার্মের খরচ বৃদ্ধির চেয়ে আয় বৃদ্ধিটা বেশি। এর আগে একটা কথা আছে, উৎপাদন এক একক বৃদ্ধি করলে খরচ যতটুকু বাড়ে আয় তার চেয়ে বেশি বাড়ে। এখানে খরচ 20 টাকা বাড়ে, আয় 60 টাকা বাড়ে। তাহলে মুনাফা কত টাকা বাড়ে? 40 টাকা বাড়ে। কারণ উৎপাদন এক একক বৃদ্ধি করলে আবার খরচ বাড়ে 20 টাকা, আয় বাড়ে 60 টাকা, তাহলে 40 টাকা বাড়ে। এই জন্য আমি বলেছি খরচ বৃদ্ধির চেয়ে আয় বৃদ্ধি বেশি হলে মুনাফার পরিমাণটা বাড়ে, মুনাফার পরিমাণটা বাড়লে উৎপাদনের পরিমাণটা বাড়ে। এখন ভারসাম্য উৎপাদন কোনটা? ভারসাম্য উৎপাদন হচ্ছে এমন একটি উৎপাদন যেটা বাড়তেও চায় না, যেটা কমতেও চায় না, যেটা স্থির অবস্থায় থাকতে চায়, সেটাকে বলা হয় ভারসাম্য উৎপাদন। অর্থাৎ যে অর্থনৈতিক চলক সমূহের ঘাত প্রতিঘাতের মাধ্যমে এমন একটা উৎপাদন নির্ধারিত হয়, যে উৎপাদনটা আর পরিবর্তন হতে চায় না, সবসময় ওই নির্দিষ্ট মানটা গ্রহণ করতে চায়, সেটি হচ্ছে কি? ভারসাম্য উৎপাদন। আরেকটা কথা আমি এখানে বলতে পারি, ভারসাম্য উৎপাদন হচ্ছে সেই উৎপাদন যেখানে উৎপাদনকারীর মুনাফাটা কি হয়? সর্বোচ্চ হয়। কারণ একজন উৎপাদনকারীর লক্ষ্য থাকে তার মুনাফাটা কি করা? সর্বোচ্চ করা। অর্থাৎ যে স্টেজে একজন উৎপাদনকারীর মুনাফাটা সর্বোচ্চ হয়, সেখানে সে তার উৎপাদনের পরিমাণটা নির্ধারণ করে, সেখানে সে তার উৎপাদনের পরিমাণটা কি করে? নির্ধারণ করে, এবং সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা ভারসাম্য উৎপাদন কি করি? বলে থাকি। জি, তা আমরা কি দেখলাম? আমরা দেখলাম MR গ্রেটার দেন MC, ফার্মের খরচ বৃদ্ধির চেয়ে আয় বৃদ্ধি বেশি, মুনাফা বাড়বে, উৎপাদন বাড়বে। আচ্ছা, আমরা যখন উৎপাদন বাড়াবো, আমরা জানি ক্রমবর্ধমান ব্যয় অনুযায়ী উৎপাদন বাড়লে মোট খরচটা ক্রমবর্ধমান হারে বাড়ে, এতে প্রান্তিক খরচও কি বাড়বে, এবং উৎপাদন বৃদ্ধি করলে প্রান্তিক আয়টা একচেটিয়া বাজারে কমে, আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি থাকে? স্থির থাকে। একটা পর্যায়ে দেখা যাবে যে উৎপাদন বাড়ালে MR এর চেয়ে কে বড় হয়? MC বড় হবে। একটা পর্যায়ে আমরা কি দেখব? যে উৎপাদন বৃদ্ধি করলে MR এর চেয়ে কে বড়? MC বড় হবে। অর্থাৎ আয় বৃদ্ধির চেয়ে ব্যয় বৃদ্ধি বেশি। বারবারে বলছি, MR শব্দের অর্থ কি? MR বললেই আমরা বুঝে নেব আয় বৃদ্ধি, আর MC বললে আমরা কি বুঝে নেব? খরচ বৃদ্ধি।
ঠিক আছে, যখনই আমাকে এমআর বলবে আমি সাথে সাথে বুঝে ফেলবো আয় বৃদ্ধি, এমসি বললে বুঝবো খরচ বৃদ্ধি। এমআর স্মলার দেন এমসি বা এমসি গ্রেটার দেন কি এমআর। ঠিক আছে, এই যে এটা এই সাইডে থাকলে গ্রেটার দেন, মানে আয় বৃদ্ধির চেয়ে খরচ বৃদ্ধি বেশি। তাই আয় বৃদ্ধির চেয়ে যদি খরচ বৃদ্ধি বেশি হয় তাহলে মুনাফার পরিমাণটা কমে যাবে। আমি উৎপাদন 1 একক বৃদ্ধি করলাম, আমার আয় বাড়লো কত? আমার আয় বাড়লো 25 টাকার, খরচ বাড়লো কত? 40 টাকা। ঠিক আছে, তা আয় বাড়লো 25 টাকা, খরচ বাড়লো 40 টাকা, তাহলে আমার মুনাফা 15 টাকা কমে আসবে। এই মুনাফার পরিমাণটা কমে আসবে, মুনাফার পরিমাণটা কমে আসলে উৎপাদনটা কমে যাবে, উৎপাদনটা কমে যাবে। তাহলে আমরা কি দেখলাম? আমরা একটা সিগন্যাল পেলাম। সেই সিগন্যালটা কি? সেই সিগন্যালটা হচ্ছে এমআর গ্রেটার দেন এমসি হলে মুনাফার পরিমাণ বাড়ে, উৎপাদনের পরিমাণ বাড়ে। এমআর স্মলার দেন এমসি হলে মুনাফার পরিমাণ কমে, উৎপাদনের পরিমাণটা কি কমে। আশা করি এগুলো আমরা খাতায় কি করতে পারবো, লিখতে পারবো। কারণ এমআর স্মলার দেন এমসির অর্থ হচ্ছে আয় বৃদ্ধির চেয়ে খরচ বৃদ্ধি বেশি হয়, ফলে ফার্মের মুনাফার পরিমাণ হ্রাস পায়, এতে উৎপাদনের পরিমাণটা কি হয়? হ্রাস পায়। ঠিক আছে, তাহলে এই যে এখানে এমআর বড়, এখানে কি এমসি কি ছোট। একটা সময় আসবে যখন এমআর আর এমসি কি হবে? সমান হবে। এমআর আর এমসি কি হবে? সমান হবে। এটা এই দুই স্টেজের মাঝখানে, এই দুইটা স্টেজের কি মাঝখানে। ঠিক আছে, যখনই উৎপাদনটা বাড়বে তখন কিন্তু এমআরটা কমবে, এমসিটা বাড়বে, 100 সমান হয়ে যাবে। এর চেয়ে বেশি স্টেজে গেলে এমসিটা বড় হয়ে যাবে। এই দুইটার মাঝখানে হচ্ছে এমআর ইকুয়াল টু এমসি। ফার্মের আয় বৃদ্ধি এবং ব্যয় বৃদ্ধি সমান। ফার্মের কি বলেছি? আয় বৃদ্ধি আর ফার্মের খরচ বৃদ্ধি। ফার্মের আয় বৃদ্ধি আর খরচ বৃদ্ধির সমান। তো ফার্মের যদি আয় বৃদ্ধি আর খরচ বৃদ্ধি যদি সমান হয়, মুনাফা তো আর বাড়বে না, কারণ আমি উৎপাদনে 1 একক বৃদ্ধি করলাম। এই উৎপাদনে 1 একক বৃদ্ধি করাতে আমার মোট এমআর, মানে আমার মোট আয় যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এমসি আমার খরচ একই পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অতএব আমার মুনাফার পরিমাণ বাড়বে না, মুনাফার পরিমাণ কমবে না। এর মানে আমার মুনাফাটা কি হয়ে যাবে? সর্বোচ্চ হয়ে যাবে। মুনাফাটা হয়ে যাবে সর্বোচ্চ, এবং এই স্তরে আমার কি হবে? ভারসাম্য উৎপাদন নির্ধারিত হবে। ভারসাম্য উৎপাদন মানে কিউবার। ভারসাম্য উৎপাদন কি হবে? নির্ধারিত হবে। ভারসাম্য উৎপাদন নির্ধারিত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় বারবার বলেছি, মাথায় রাখতে হবে। এমআর বলার সাথে সাথে বুঝবো উৎপাদন 1 একক বৃদ্ধি করলে আয় বৃদ্ধির পরিমাণ। এমসি বললে বুঝবো উৎপাদন 1 একক বৃদ্ধি করলে খরচ বৃদ্ধির পরিমাণ। অর্থাৎ এমআর ইকুয়াল টু এমসি শব্দের অর্থ হচ্ছে আয় বৃদ্ধি আর খরচ বৃদ্ধি পরস্পর সমান। আয় বৃদ্ধি এবং খরচ বৃদ্ধি যদি পরস্পর সমান হয় তাহলে মুনাফার পরিমাণ আর বাড়বে না। তাই যখন এমআর গ্রেটার এমসি, মানে ব্যয় বৃদ্ধির চেয়ে আয় বৃদ্ধিটা বেশি হয়, তখন মুনাফার পরিমাণটা বাড়ে। মুনাফার পরিমাণ বাড়তে বাড়তে 100 এমআর ইকুয়াল টু এমসি হয়, আর মুনাফা কি হবে? বাড়বে না। বাড়তে বাড়তে যখন আর বাড়বে না, মুনাফা সর্বোচ্চ হয়। আর এই মুনাফা সর্বোচ্চ স্তরে যে উৎপাদনটা, সেটা হচ্ছে ভারসাম্য উৎপাদন। এটাকে আমরা ভারসাম্য উৎপাদন। অর্থাৎ এই এমআর ইকুয়াল টু এমসি হচ্ছে ভারসাম্য উৎপাদনের প্রয়োজনীয় শর্ত, ভারসাম্য উৎপাদন নির্ধারণের প্রয়োজনীয় শর্ত। তাহলে ফার্মের ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত হচ্ছে এমআর ইকুয়াল টু এমসি। অর্থাৎ ফার্মের মুনাফা সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত হচ্ছে এমআর ইকুয়াল টু এমসি। এখানে আমি একটা কথা বলে রাখি, আমি হেডিং দিয়েছি ফার্মের ভারসাম্যের শর্তসমূহ। ফার্মের ভারসাম্যের শর্তসমূহ যে কথা, মুনাফা সর্বোচ্চকরণের শর্তসমূহ একই কথা। কেন? কারণ একটি ফার্ম সে তখনই ভারসাম্য লাভ করে যখন তার মুনাফাটা সর্বোচ্চ হয়। কারণ ফার্মের লক্ষ্য থাকে মুনাফা সর্বোচ্চ করা। অতএব মুনাফা সর্বোচ্চকরণের শর্ত আর ফার্মের ভারসাম্যের শর্ত একই কথা। এবং মনে রাখতে হবে এমআর ইকুয়াল টু এমসি হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ বা ফার্মের ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত। তাহলে আমরা কি লিখতে পারি? যে আমরা লিখতে পারি যে এমআর ইকুয়াল টু এমসি, এটা হচ্ছে আমাদের ভারসাম্য অর্জনের বা মুনাফা সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত এমআর ইকুয়াল টু এমসি। আচ্ছা, তাহলে প্রয়োজনীয় শর্ত যখন, তাহলে পর্যাপ্ত শর্ত আরেকটা আছে। সেটা পর্যাপ্ত শর্তটা কি? পর্যাপ্ত শর্ত হচ্ছে যে ভারসাম্য বিন্দুতে, কোথায়? ভারসাম্য বিন্দুতে এমআর এর ঢাল হতে
এমসি এর ঢাল বেশি হতে হবে, অর্থাৎ ভারসাম্য বিন্দুতে এমআর এর ঢাল হতে এমসি এর ঢাল কি হতে হবে, বেশি হতে হবে। এটা হচ্ছে আমার পর্যাপ্ত শর্ত। এটা কি আমার পর্যাপ্ত শর্ত। তাহলে পর্যাপ্ত শর্তটা কি? আমার পর্যাপ্ত শর্তটা হচ্ছে ভারসাম্য বিন্দুতে এমআর এর ঢাল হতে এমসি এর ঢাল বেশি হতে হবে। পর্যাপ্ত শর্তটাকে আমরা এইভাবেই বলতে পারি, ভারসাম্য বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক হতে ছেদ করে উপরের দিকে যাবে। ভারসাম্য বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক হতে ছেদ করে উপরের দিকে যাবে। তাহলে প্রয়োজনীয় শর্ত তো আমি আলোচনা করলাম, এখন পর্যাপ্ত শর্ত কিভাবে আলোচনা করব। এখন ভারসাম্যের প্রয়োজনীয় পর্যাপ্ত শর্ত দুটি বলেছি। পর্যাপ্ত শর্ত ব্যাখ্যাটা চিত্র হতে খুব ভালো বোঝা যাবে, এই জন্য এখন আমরা একটু চিত্রের কি করছি, সাহায্য নিচ্ছি। অর্থাৎ ফার্মের ভারসাম্যের শর্তসমূহ এটা এখন আমরা আলোচনা করব, কার মাধ্যমে? চিত্রের মাধ্যমে আমরা আলোচনা করব। প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্তসমূহ আমরা চিত্রের মাধ্যমে আলোচনা করব। এক্ষেত্রে আমরা ধরে নিয়েছি বাজারটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। বাজারটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। যেহেতু বাজারটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, তাহলে এটা আমরা ভালো করে বুঝে নিচ্ছি যে এদিকে উৎপাদনের পরিমাণ ধরা হয়েছে, এদিকে দাম ধরা হয়েছে, গড়ায় ধরা হয়েছে, প্রান্তিকায় ধরা হয়েছে, ঠিক আছে, আর এমসি ধরেছি প্রান্তিক খরচ। এই যে রেখাটা আমি আঁকলাম, এই রেখাটা হচ্ছে আমাদের দাম রেখা। দাম রেখা, এটা গড়াই রেখা, এটা কি প্রান্তিকায় রেখা। আমরা যে গত ক্লাসে মানে 2 নম্বর ক্লাসে পড়েছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম প্রাইস টেকার মূল্য গ্রহীতা হিসাবে কাজ করে। অতএব শিল্পের মাধ্যমে যে দামটা নির্ধারিত হয়, ফার্ম সেই দামটা গ্রহণ করে এবং ফার্মের দাম রেখা, গড়াই রেখা বা প্রান্তিকায় রেখা এটা ভূমি অক্ষের কি হয়, সমান্তরাল হয়। আচ্ছা, এটা ভূমি অক্ষের কি হয়, সমান্তরাল হয়। এখন আমাকে কি করতে হবে, এমসি রেখাটা অঙ্কন করতে হবে, ঠিক আছে। তা আমি এমসি রেখাটা অঙ্কন করি। এই দেখো আমি ইউ আকৃতি, আমরা জানি এমসি রেখাটা হচ্ছে ইউ আকৃতি। আমি ইউ আকৃতির একটা কি করলাম, এমসি রেখা অঙ্কন করলাম। আমার কাজ হচ্ছে ফার্মের ভারসাম্যের শর্তসমূহ, প্রয়োজনীয় পর্যাপ্ত শর্তসমূহ আলোচনা করব, বা যে মুনাফা সর্বোচ্চকরণের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্তসমূহ আমরা কি করব, আলোচনা করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই এমআর রেখা, এই এমআর রেখা, এখন এটাকে দাম রেখা বলতে পারি, গড়াই রেখা বলতে পারি, প্রান্তিকায় মানে এমআর রেখা বলতে পারি। তা আমার যখন যেটা প্রয়োজন আমি তখন সেটা বলবো, আমার এমআর বলার প্রয়োজন আমি এমআর বলবো। এখন এই এমআর রেখা আর এমসি রেখাটা কয় জায়গাতে সেট করেছে, 2 জায়গাতে সেট করেছে। ভালো করে লক্ষ্য করো, কয় জায়গাতে সেট করেছে। একটা হচ্ছে এফ নট বিন্দুতে ছেদ করেছে, একটা হচ্ছে এই দুটো রেখা ই নট বিন্দুতে ছেদ করেছে। আমাদের এই এমআর রেখা আর এই এমসি রেখা এফ নট এবং ই নট দুইটা বিন্দুতে কি করেছে, সেট করেছে। অর্থাৎ এফ নট বিন্দুতে এমআর ইকুয়াল টু এমসি শর্ত ফিল আপ হয়েছে, ই নট বিন্দুতেও এমআর ইকুয়াল টু এমসি শর্ত ফিল আপ হয়েছে। আমরা জানি একটা জিনিস মনে রাখবে যে দুটো রেখা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে দুটো রেখার মান সমান হয়। দুটো রেখা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে দুটো রেখার মান সমান হয়। তা আমার এই এমআর রেখা আর এমসি রেখা এফ নট বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এফ নট বিন্দুতে এই দুটো রেখার মান কি হবে, সমান হবে। মনে করি এফ নট বিন্দুতে অকিউয়ান উৎপাদনে আমার এমআর রেখা অনুযায়ী, এমআর হচ্ছে এফ নট কিউ1, ঠিক আছে। আমার এমআর রেখা অনুযায়ী কোন উৎপাদনে, অকিউয়ান উৎপাদনে, ঠিক আছে। আমার এমআরটা কত, আমার এমআরটা হচ্ছে এফ নট কিউ1। এই যে লম্বকে এমআর ধরেছি, এটা হচ্ছে এমআর রেখা। গত ক্লাসে শিখিয়েছিলাম যে আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে। গড় খরচ রেখায় গড় খরচ ধরে, প্রান্তিক খরচ রেখায় প্রান্তিক খরচ ধরে, এমআর রেখায় এমআর ধরে, এমসি রেখায় এমসি ধরে। তো এটা এমআর রেখা না, অত অকিউয়ান উৎপাদনে এমআরটা হচ্ছে কত, এফ নট কিউ1। এমআর হচ্ছে এফ নট কত, কিউ1। এরপরে লক্ষ্য করো
এমসিটা কত, এমসিটাও এমসি, অকিউআর উৎপাদনে এমসি রেখা অনুযায়ী এমসির পরিমাণটা কত, এমসির পরিমাণটা হচ্ছে এফ নট কিউ1। আবার এমসিও কত, এফ নট কিউ1। কেন এই এফ নট বিন্দুটা এমআর রেখার উপর অবস্থিত, আবার এমসি রেখার উপর এফ নট বিন্দুটা অবস্থিত, অর্থাৎ অকিউআর উৎপাদনে এমআর ইকুয়াল টু এমসি, অর্থাৎ ভারসাম্যের প্রয়োজনীয় শর্তটা কি হয়েছে, ফিল আপ হয়েছে। ঠিক আছে, আবার এখন আমরা আসি অ কিউ নট উৎপাদনে। কোন উৎপাদনে, অ কিউ নট উৎপাদনে আমার এমআরটা কত, আবার এমআর রেখা অনুযায়ী এমআর হচ্ছে ই নট কিউ নট, এমআর কত, ই নট কিউ নট। আমার এমসিটা কত, এমসিটা হচ্ছে দেখো যে এই ই নট বিন্দুটা এমসি রেখার উপর অবস্থিত, তাহলে এমসি হচ্ছে ই নট কিউ নট, ই নট কিউ নট। কারণ ই নট বিন্দুটা আমার এমআর রেখার উপর অবস্থিত, এমসি রেখার উপর অবস্থিত, ফলে এমআরও ই নট কিউ নট, এমসিও ই নট কিউ নট। এর মানে এখানেও কিন্তু আমার কি দাঁড়িয়েছে, এমআর ইকুয়াল টু এমসি। তাহলে আমরা দেখলাম, এটা ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে, সেটা হচ্ছে যে অকিউআর উৎপাদনে এমআর ইকুয়াল টু এমসি শর্ত ফিল আপ হয়েছে, অকিউ নট উৎপাদনে এমআর ইকুয়াল টু এমসি শর্তটা কি হয়েছে, ফিল আপ হয়েছে। অর্থাৎ ফার্মের ভারসাম্য অর্জনের প্রয়োজনীয় শর্ত, যেটাকে আমরা প্রথম শর্ত বলি এফওসি, ফার্স্ট অর্ডার কন্ডিশন, এটা কয় জায়গাতে ফিল আপ হয়েছে, এফ নটে ফিল আপ হয়েছে, ই নটে ফিল আপ হয়েছে। তাহলে কি দুই জায়গা থেকে ভারসাম্য হবে না, দুই জায়গাতে ভারসাম্য হবে না। তাহলে ভারসাম্য কোথায় হবে, ভারসাম্য হবে ই নট বিন্দুতে, এফ নট বিন্দুতে ভারসাম্য অর্জিত হবে না, ই নট বিন্দুতে ভারসাম্য অর্জিত হবে। এই জন্য যেহেতু ই নট বিন্দুতে ভারসাম্য অর্জিত হচ্ছে এবং এফ নট বিন্দুতে ভারসাম্য অর্জিত হচ্ছে না, সেহেতু আমরা বলবো যে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত পূরণ হলেই ভারসাম্য অর্জিত হবে এমন কোনো কথা নয়। ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত পূরণ হলেই ভারসাম্য অর্জিত হবে এমন কোনো কথা নয়। এখানে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত কি হয়েছে, ফিল আপ হয়েছে, কিন্তু এখানে ভারসাম্য হয় নাই, ভারসাম্য হয়েছে কোথায়, ই নট বিন্দুতে। ঠিক আছে, কেন ই নট বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে সেটার ব্যাখ্যাটা আমি একটু দিচ্ছি। আমি যদি অকিউআরে যদি উৎপাদন করি, তাহলে দেখো এই যে আমি কিছু দাগ দিচ্ছি, আমি অকিউনটে উৎপাদন না করে যদি অকিউআরে উৎপাদন করি, তাহলে ফার্ম এফ নট কে ই নট, এফ নট কে ই নট পরিমাণ মুনাফা, এফ নট কে ই নট পরিমাণ মুনাফা ত্যাগ করতে হবে ফার্মকে। কতটুকু মুনাফা ত্যাগ করতে হবে ফার্মকে, ফার্মকে ত্যাগ করতে হবে এফ নট কে ই নট পরিমাণ মুনাফা ফার্মকে কি করতে হবে, ত্যাগ করতে হবে, যদি সে এফ নট বিন্দুতে যদি উৎপাদন করে। আর ই নট বিন্দুতে যদি উৎপাদন করে, এর মানে অকিউ নট উৎপাদন করে, তাহলে ফার্ম এই এফ নট কে ই নট পরিমাণ অতিরিক্ত মুনাফা পাবে। এই জন্য আমরা বলি ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত এফ নটও অর্জিত হয়েছে, ই নটও অর্জিত হয়েছে, কিন্তু মুনাফা সর্বোচ্চ হয়েছে কোথায়, ই নট বিন্দুতে। এফ নটে মুনাফা সর্বোচ্চ হবে না, কারণ এফ নট উৎপাদন করে আমাকে এফ নট কে ই নট পরিমাণ মুনাফা ত্যাগ করতে হবে। কিভাবে ত্যাগ করতে হবে সেটা এখন আমি ব্যাখ্যা করছি। দেখো, আমি যদি অকিউআন থেকে যদি একটু উৎপাদন বাড়াতাম, কোথা থেকে, আমি অকিউআন থেকে যদি একটু উৎপাদন যদি কি করতাম, বাড়াতাম, তাহলে লক্ষ্য করো আমার মার্জিনাল কস্ট কতটুকু, এখান থেকে এতটুকু, আর আমার প্রান্তিকায় কতটুকু, এই যে এমআর রেখা, প্রান্তিকায় পরিমাপ করবো এমআর রেখা অনুযায়ী, আর মার্জিনাল কস্ট পরিমাপ করবো মার্জিনাল কস্ট রেখা অনুযায়ী। তো লক্ষ্য করো যে আমার এই এতটুকু হচ্ছে মার্জিনাল কস্ট আর এতটুকু হচ্ছে এমআর, তাহলে এমআর এমসির চেয়ে বড়, এমসি এতটুকু, মানে আমার এতটুকু খরচ বৃদ্ধি পায় আর আয় বৃদ্ধি পায় এতটুকু, তাহলে আমার মুনাফা বৃদ্ধি পায় কতটুকু, এখান থেকে এতটুকু পরিমাণ মুনাফা কি হয়, বৃদ্ধি পায়। কারণ এমআরটা হচ্ছে আয় বৃদ্ধি আর এমসিটা হচ্ছে খরচ বৃদ্ধি। আমি আরেকটু যদি কি করতাম, এখান থেকে এখানে আরো একটু এতটুকু যদি উৎপাদন বাড়াতাম, তাহলে আমার খরচ বৃদ্ধি পেত কতটুকু, এই এতটুকু পরিমাণ, মানে এমসি কতটুকু, এতটুকু না এতটুকু পরিমাণ আমার খরচ বৃদ্ধি পেত। আশা করি তোমরা দেখছো, এই দেখো
যে এতটুকু পরিমাণ খরচ বৃদ্ধি পেত। আর এমআর কতটুকু, এখান থেকে এতটুকু পর্যন্ত। আমার আয় বৃদ্ধি পেত এতটুকু এমআর এর কারণে, আর এমসির কারণে খরচ বৃদ্ধি পেত এতটুকু, আর এই লাল দাগ পর্যন্ত আমার মুনাফাটা কি হইতো, বাড়তো। আমি আবারও দেখাচ্ছি, আমার আরেকটু যদি উৎপাদন বৃদ্ধি পেত, মানে এখান থেকে এতটুকু যদি উৎপাদন বৃদ্ধি পেত, তাহলে আমার এমসি কতটুকু, এতটুকু। মানে এমসির কারণে এতটুকু মোট খরচ বৃদ্ধি পেত, আর এমআর কতটুকু, এখান থেকে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত, এতটুকু পর্যন্ত এমআর, মানে আয় বৃদ্ধি পেত এতটুকু, ক্লিয়ার, আর খরচ বৃদ্ধি পেত এতটুকু। তাহলে এই এতটুকু আমার মুনাফার পরিমাণ কি হইতো, বাড়তো। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমি অকিউন হতে যতই কি করব, উৎপাদন বাড়াবো, আমার এই অংশগুলো মুনাফা কি হবে, বাড়বে বাড়বে। আর যখনই আমি অকিউনট হতে উৎপাদন বাড়াবো, অকিউনট হতে উৎপাদন বাড়াবো, লক্ষ্য করো, অকিউ2 E2 এটা হচ্ছে কত, E3। যখনই আমি অকিউ2 হতে উৎপাদন বাড়াবো, তখন আমার এমসি হচ্ছে কত, E2Q2। অর্থাৎ আমার ব্যয় বাড়বে কত, E2Q2 পরিমাণ মোট ব্যয় বাড়বে। আর অকিউট উৎপাদনে এমআর কত, এই যে এমআর রেখা অনুযায়ী E3Q2। আয় বাড়বে কতটুকু, E3Q2। তাহলে আয় বাড়ছে E3Q2, আর ব্যয় বাড়ছে E2Q2। তাহলে E2E3 আমার কি লস, এই E2E3টা হচ্ছে কি আমার কি ক্ষতি না, হ্যাঁ ক্ষতি, এটা হচ্ছে আমার কি ক্ষতি। এই অতিরিক্ত উৎপাদনে এই অংশটা আমার কি ক্ষতি। আমি আবারও বলছি, কারো যদি সমস্যা হয় ভালো করে দেখানো, অকিউনট উৎপাদন যদি করি, মানে উৎপাদন যদি অকিউনট ক্রস করে, যদি আর কিউনট Q2 যদি বেশি পরিমাণ যদি উৎপাদন করি, তাহলে কি হবে, এক্ষেত্রে আমার এমসি হচ্ছে E2Q2, এর মানে আমার মোট ব্যয় বৃদ্ধি পাবে E2Q2 পরিমাণ। এমআর হচ্ছে E3Q2, অর্থাৎ মোট আয় বৃদ্ধি পাবে E3Q2 পরিমাণ। মোট আয় বৃদ্ধির চেয়ে মোট খরচ বৃদ্ধি বেশি, কতটুকু বেশি, E2E3। তাহলে এই E2E3 পরিমাণ খরচ অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার কারণে মুনাফার পরিমাণ E2E3 পরিমাণ হ্রাস পাবে, যেটা ক্ষতি বলে চিহ্নিত করতে পারি, E2E3। এর মানে ইনট যদি ক্রস করি আবার কি হবে, ক্ষতি হবে, বা মুনাফার পরিমাণটা কি হবে, কমে আসবে। অর্থাৎ কখনো আমি ইনট ক্রস করব না, আমি ইনটে আসব। আর এফ নটে আমি কখনো থাকবো না, কেন এফ নটে থাকবো না, কেন এফ নটে থাকলে আমি এফ কে ইনট মুনাফা হতে বঞ্চিত হব। অর্থাৎ আমি কোথায় চলে যাব, আমি ইনটে চলে যাব। তাহলে ভারসাম্য কোথায় অর্জিত হচ্ছে, ইনট বিন্দুতে অর্জিত হচ্ছে। এবং ইনট বিন্দুতে এমআর ইকুয়াল টু এমসি শর্তটা ফিল আপ হয়েছে, এবং ইনট বিন্দুতে আমরা কি দেখছি, আমাদের এমসি রেখাটা এমআর রেখাকে নিচের দিক হতে, ভারসাম্য বিন্দুতে নিচের দিক হতে ছেদ করে উপরের দিকে গিয়েছে। ভারসাম্য বিন্দুতে দেখো তো, নিচের দিক হতে ছেদ করে কোন দিকে গিয়েছে, উপরের দিকে গিয়েছে। আবারও বলছি, ভারসাম্য বিন্দুতে এমসি রেখা এই এমআর রেখাকে নিচের দিক হতে ছেদ করে উপরের দিকে গিয়েছে। এর মানে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢাল হতে বেশি, এমসি রেখার ঢাল এমআর রেখার ঢাল হতে বেশি। অর্থাৎ ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত হচ্ছে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢাল হতে বেশি হতে হবে। অন্যভাবে ব্যাখ্যা করতে পারি, এখানে এমআর রেখার ঢালটা কত, এমআর রেখা ভূমি অক্ষের সমান্তরাল, ইনট বিন্দুতে এমআর রেখার ঢালটা হচ্ছে 0, ঠিক আছে। আর ইনট বিন্দুতে এমসি রেখার ঢালটা কত একটু দেখে নিই আমরা, তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই ইনট বিন্দুতে, কোন বিন্দুতে, ইনট বিন্দুতে, ইনট বিন্দুতে এমআর রেখার ঢাল কত, ডি এমআর বাই ডি কিউ ইকুয়াল টু 0, কারণ এমআর রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল, ইনটের ঢালটা 0। ইনটে এমসি রেখার ঢালটা কত, ডি এমসি বাই ডি কিউ। এই এমসি রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী, বক্ররেখার কোন বিন্দু ঢাল বার করে স্পর্শক টানতে হবে, স্পর্শকটা ডান দিকে ঊর্ধ্বগামী, অর্থাৎ এমসি রেখার ঢাল হচ্ছে কি প্লাস। তাহলে শূন্য বড় না প্লাস মান বড়, ডেফিনেটলি প্লাস মান বড়। অর্থাৎ আমরা বলতে পারি ডি এমসি বাই ডি কিউ গ্রেটার দেন ডি এমআর বাই ডি কিউ। অর্থাৎ ভারসাম্য বিন্দুতে এমআর রেখার স্লোপ হতে এমসি রেখার স্লোপ কি বেশি, ঠিক আছে। স্লোপটাকে ডি এমসি বাই ডি কিউ বলে, কারণ স্লোপ মানে কি, ডি লম্ব অক্ষের চলক বাই ডি ভূমি অক্ষের চলক। তো
এমসি তো লম্বককে ধরেছি, অর্থাৎ এমসির স্লোপ হবে ডিএমসি, আর ভূমিককে কিউ ধরেছি ডি কিউ। ঠিক এমআরও কোথায় ধরেছি? লম্বককে ধরেছি। এমআর একটা স্লোপ হবে ডি এমআর বাই ডি কিউ। ঠিক আছে জি। আর এফ ডট বিন্দুতে একটু আমরা লক্ষ্য করি, কোথায়? এফ ডট বিন্দুতে। এফ ডট বিন্দুতে আবার এমআর রেখার স্লোপটা ডি এমআর বাই ডি কিউ, সেটা কত? 0 হবে, যেহেতু এমআর রেখাটা ভূমিককের সমান্তরাল, এফ ডটে সমান্তরাল রেখাটা গিয়েছে, তাহলে এমআর রেখার স্লোপ এখানে 0 হবে। আর এমসি রেখার স্লোপ বার করতে হলে আমি একটা স্পর্শক টেনেছি, স্পর্শকটা ডান দিকে নিম্নগামী, অর্থাৎ এমসি রেখার স্লোপ হচ্ছে ডিএমসি বাই ডি কিউ মাইনাস এমসি রেখার স্লোপ হচ্ছে ঋণাত্মক। এখানে মাইনাসের চেয়ে মাইনাস মানের চেয়ে শূন্য মান বড়। মাইনাস মান বড় না শূন্য মান বড়? ডেফিনেটলি 0 মানটা বড়। তাহলে কি দেখছি এখানে? ডি এমআর বাই ডি কিউ গ্রেটার দেন ডিএমসি বাই ডি কিউ। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম এফ ডট বিন্দুতে এমআর ইকুয়াল টু এমসি শর্ত পালিত হয়েছে, কিন্তু পর্যাপ্ত শর্ত পালিত হয় নাই। এখানে এমসি ঢাল হতে এমআর এর ঢালটা বেশি। আর ই ডট বিন্দুতে এমআর ইকুয়াল টু এমসি শর্ত পালিত হয়েছে, পর্যাপ্ত শর্ত এমআর রেখার স্লোপ হতে এমসি রেখার স্লোপ বেশি। অর্থাৎ দুইটি শর্ত ই নট বিন্দুতে পালিত হয়। ফার্মের মুনাফা কোথায় সর্বোচ্চ হয়েছে? ই নট বিন্দুতে সর্বোচ্চ হয়েছে। অতএব ফার্মের মুনাফা সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত হচ্ছে এমআর ইকুয়াল টু এমসি, এবং পর্যাপ্ত শর্ত হচ্ছে এমআর রেখার স্লোপ হতে এমসি রেখার কি স্লোপ বেশি। বিষয়টা আমরা চিত্রের মাধ্যমে দেখলাম, এবং আমরা দেখলাম এফ নট থেকে আমরা যদি ই নটে যাই তাহলে আমাদের মুনাফার পরিমাণটা বাড়বে। কতটুকু বাড়বে? এফ নটকে ই নট পরিমাণ বাড়বে। ঠিক আছে, এখন আমরা এই বিষয়টাকে একটু ম্যাথমেটিক্যালি দেখার চেষ্টা করব। ভারসাম্যের শর্তটাকে গাণিতিকভাবে একটু বিশ্লেষণ করব। ঠিক আছে, ফার্মের ভারসাম্যের শর্তসমূহ একটু গাণিতিকভাবে আমরা বিশ্লেষণ করার কি করব, আমরা চেষ্টা করব। আমরা জানি যে ফার্মের মুনাফা একক যদি পাই হয়, তাহলে পাই ইকুয়াল টু কত? টি আর মাইনাস টিসি। কারণ মোট আয় এবং মোট ব্যয়ের পার্থক্য হচ্ছে কি? পাই। মোট আয় এবং মোট ব্যয়ের পার্থক্য হচ্ছে কি? পাই। এখন আমি লিখব মুনাফা সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত অনুযায়ী। মুনাফা সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত অনুযায়ী। হ্যাঁ, এই জন্য বললাম মাইক্রোইকোনমিক্স এবং এই জন্য আমি বলছি যে মাইক্রোইকোনমিক্স এবং গাণিতিক অর্থনীতি খুবই পাশাপাশি। গাণিতিক অর্থনীতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান যদি না রাখি, তাহলে মাইক্রোইকোনমিক্স কিন্তু আমাদের জন্য সহজ হবে না। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে গাণিতিক অর্থনীতি, আমার যে বেসিক যে গণিত আছে সেখানে একটা চ্যাপ্টার আছে কাম্যকরণ, অপটিমাইজেশন। এই অপটিমাইজেশনের আমি গাণিতিক যে শর্ত সেটা আমি এখানে কাজে লাগাবো। আমরা জানি মুনাফার সর্বোচ্চকরণে একটা প্রয়োজনীয় শর্ত আছে, সেটা কি? প্রথম অন্তর্কলনটা 0 হয়। প্রথম অন্তর্কলনটা কি হয়? 0 হয়। ডিটিআর বাই ডি কিউ মাইনাস ডি কিউ ইকুয়াল টু কত? 0। এটা হচ্ছে আমাদের মুনাফা সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত। ঠিক আছে, মুনাফা সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত গাণিতিকভাবে যে আমরা জানি পাই ইকুয়াল টু টি আর মাইনাস টিসি। আয় থেকে ব্যয় বাদ দিলে মুনাফা পাওয়া যায়। উৎপাদনের সাপেক্ষে আমি অন্তর্কলন করলাম। ঠিক আছে, ডি আর বাই ডি কিউ ডিটি আর বাই ডি কিউ মাইনাস ডিটিসি বাই ডি কিউ ইকুয়াল টু 0। সেটা হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণের, এই যে লিখে দিয়েছি, প্রয়োজনীয় শর্ত অনুযায়ী মুনাফা সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত অনুযায়ী। অর্থাৎ এটা থেকে প্রয়োজনীয় শর্তটা কি হবে? বের হবে। এরপরে এক কাজ করো, ডি পাই বাই ডি কিউ সমান ডিটিআর বাই ডি কিউর অর্থটা কি? এমআর। কারণ এই ডিটিআর বাই ডি কিউ আমরা শিখেছি ডি ডি এক্স অফ ওয়াই। এই ডি ডি এক্স অফ ওয়াই এর অর্থ কি? এক্স এর এক একক পরিবর্তনের ফলে ওয়াই এর পরিবর্তন। এটা হচ্ছে উৎপাদনের এক একক পরিবর্তনের ফলে মোট আয়ের পরিবর্তন, যেটাকে প্রান্তিক আয় বলে। একইভাবে এটা হচ্ছে উৎপাদনের এক একক পরিবর্তনের ফলে মোট খরচের পরিবর্তন, এটাকে মার্জিনাল কস্ট বলে। আমরা যে প্রান্তিক আয়টাকে গাণিতিকভাবে এভাবে প্রকাশ করি,
মার্জিনাল কস্টকে এইভাবে প্রকাশ করতে, এইটা জায়গায় মার্জিনাল কস্ট কি করলাম, লিখলাম ইকুয়াল জিরো ডট ডট কয় নাম্বার, 1 নাম্বার। সুতরাং এমআর ইকুয়াল টু এমসিটা ডানে চলে গেল, এমসি এটা হচ্ছে ভারসাম্যের কোন শর্ত, প্রয়োজনীয় শর্ত। অর্থাৎ আমি একটু আগে অনেকক্ষণ আলোচনা করে চিত্র দিয়ে বুঝিয়েছি ফার্মের ভারসাম্য অর্জনের প্রয়োজনীয় শর্ত হচ্ছে এমআর ইকুয়াল টু কি, এমসি। সেটা গাণিতিকভাবে মাত্র 1 লাইন 2 লাইন 3 লাইনে দেখানো হয়ে গেল। এমআর ইকুয়াল টু এমসি হচ্ছে ভারসাম্য অর্জনের প্রয়োজনীয় শর্ত। আচ্ছা, এরপর হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণের পর্যাপ্ত শর্তানুযায়ী। মুনাফা সর্বোচ্চকরণের পর্যাপ্ত শর্ত অনুযায়ী 1 নং হতে, কয় নং হতে, 1 নং হতে পর্যাপ্ত শর্তটা হচ্ছে দ্বিতীয় অন্তর্কলনের মানটা স্মলার দেন 0 হতে হবে। মনে রাখতে হবে যে দ্বিতীয় অন্তর্কলনের মানটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এটা হচ্ছে সর্বনিম্নকরণ, আর দ্বিতীয় অন্তর্কলনের মানটা যদি স্মলার দেন 0 হয় তাহলে এটা হচ্ছে সর্বোচ্চকরণ। আমরা অপটিমাইজেশন, আমি অলরেডি যে ফার্স্ট ইয়ারের এবং সেকেন্ড ইয়ারের অপটিমাইজেশনের অনেকগুলো ক্লাস দিয়েছি, এবং এই বছরে আরও ক্লাস কি করব দেব, সেই অপটিমাইজেশনের 1টা বা 2টা ক্লাস যদি দেখে নাও তাহলে বুঝে নেবে, সেখানে শর্তগুলো ব্যাখ্যা আছে। 1 নম্বর ক্লাসে ব্যাখ্যাটা পেয়ে যাবে। মুনাফা সর্বোচ্চকরণের পর্যাপ্ত শর্ত হচ্ছে দ্বিতীয় অন্তর্কলন স্মলার দেন 0, অর্থাৎ ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার, মানে ডি স্কোয়ার পাই এটাকে যদি আবার কিউর সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে এটা হচ্ছে কত, ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করা মানে কি, এটাকে কিউর সাপেক্ষে অন্তর্কলন করা, ডি এম আর বাই ডি কিউ মাইনাস ডি এম সি বাই ডি কিউ স্মলার দেন 0। এটা হচ্ছে সর্বোচ্চকরণের পর্যাপ্ত শর্ত, দ্বিতীয় অন্তর্কলন স্মলার দেন 0। দ্বিতীয় অন্তর্কলন গ্রেটার দেন 0 হলে সর্বনিম্নকরণ হবে। যেহেতু আমি সর্বোচ্চকরণের কথা বলছি, স্মলার দেন 0 লিখেছি। দ্বিতীয় অন্তর্কলন মানে কি, 1 নাম্বারকে আবার কিউ এর সাপেক্ষে, এটা ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার, এটাকে কিউ এর সাপেক্ষে আবার অন্তর্কলন করছি, তো ডি এম আর বাই ডি কিউ, কিউ এর সাপেক্ষে করছি ডি এম সি বাই ডি কিউ। ঠিক আছে, এখন দেখো তো, সুতরাং ডি এম আর বাই ডি কিউ, আর এই মাইনাসটা ডানে চলে গেল, এটা ডানে চলে গেল, তাহলে কি হবে, ডিএমসি বাই ডি কিউ। এটা কার ঢাল, এই পুরাটা হচ্ছে এমআর এর স্লোপ, আর এই পুরাটা হচ্ছে কি এমসি এর কি স্লোপ। এর মানে পর্যাপ্ত শর্ত হচ্ছে এমআর রেখার স্লোপ হতে এমসি রেখার স্লোপ কি হতে হবে, বড় হতে হবে। এবং একটা জিনিস মনে রাখবে যে আমি অনেকবার বলেছি, এরপরে যারা নতুন আছো তাদের জন্য আবার বলছি, যে কোনো রেখার স্লোপ হলো, যে কোনো রেখার স্লোপ হলো ডি লম্বকের চলক বাই ডি ভূমি অক্ষের চলক। যখন আমরা এমআর রেখা অঙ্কন করি তখন আমরা উৎপাদনের পরিমাণটা ভূমি অক্ষে ধরি, আর এমআরটা কোথায় ধরি, লম্বককে ধরি। তাহলে ডি লম্বকের চলক মানে এমআর, ডি ভূমি অক্ষের চলক মানে উৎপাদন। ঠিক একইভাবে আমরা যখন এমসি রেখা অঙ্কন করি, লম্বককে আমরা এমসি ধরি, ভূমি অক্ষে আমরা উৎপাদনের পরিমাণ ধরি। তাহলে এমসি রেখার স্লোপ হচ্ছে ডি লম্বকের চলক মানে কি ডিএমসি, ডি ভূমি অক্ষের চলক মানে ডি কিউ। তাহলে আমরা কি দেখলাম, এমআর রেখার স্লোপ হতে এমসি রেখার স্লোপ কি বেশি, বেশি হলে কি হবে, পর্যাপ্ত শর্তটা পালিত হবে। তাহলে আমরা যে ম্যাথমেটিক্যালি দেখেছি, যে গাণিতিকভাবে দেখেছি, যে ফার্মের মুনাফা সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত বলেন অথবা ফার্মের ভারসাম্য অর্জনের প্রয়োজনীয় শর্ত হচ্ছে এমআর ইকুয়াল টু এমসি, এবং পর্যাপ্ত শর্ত হচ্ছে এমআর রেখার স্লোপ হতে এমসি রেখার স্লোপ বেশি হতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আজকে আলোচনা করেছি ফার্মের ভারসাম্য অর্জনের শর্তসমূহ,
অথবা সর্বোচ্চ মুনাফাকরণের শর্তসমূহ। আমরা কিন্তু ফার্মের স্বল্পকালীন ভারসাম্য বা দীর্ঘকালীন ভারসাম্য নিয়ে আলোচনা করি নাই। একটা কথা মনে রাখতে হবে, আমরা যদি বলতো ফার্ম, এখানে কিন্তু হাইলাইট করা হয়েছে যে ফার্মের ভারসাম্যের শর্তসমূহ হাইলাইট করা হয়েছে কার উপর? শর্তসমূহ। এই জন্য আমরা কি করেছি, দুটি শর্ত, একটি প্রয়োজনীয় শর্ত আর একটি পর্যাপ্ত শর্ত, এই দুইটির উপর গুরুত্ব দিয়ে আমরা আলোচনা করেছি। আর যদি প্রশ্ন হতো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য আলোচনা করো, তখন কিন্তু এই দুটি শর্ত MR=MC আর MR স্লোপ হতে MC স্লোপ বেশি, এই দুটি শর্ত কাজে লাগতো। এই দুটি শর্তের উপর ভিত্তি করে আমরা ফার্মের কি করব, স্বল্পকালীন ভারসাম্য আলোচনা করব। তখন কিন্তু আলোচনা করতে গিয়ে আরও কিছু আছে। তখন আমরা আলোচনা করব যে ফার্মের স্বাভাবিক মুনাফা অর্জন হতে পারে, ফার্মের অস্বাভাবিক মুনাফা অর্জন হতে পারে, ফার্মের ক্ষতি হতে পারে। তখন আমরা চিত্রের মাধ্যমে স্বাভাবিক মুনাফাটা দেখিয়ে দেব, চিত্রের মাধ্যমে অস্বাভাবিক মুনাফাটা দেখিয়ে দেব, চিত্রের মাধ্যমে ক্ষতি শিকারটা কি করব আমরা দেখিয়ে দেব। যদি আমাকে বলতো ফার্মের স্বল্পকালীন ভারসাম্য আলোচনা করো, কিন্তু আমাকে যদি বলে ফার্মের ভারসাম্য শর্তসমূহ আলোচনা করো, এবার শর্তকে হাইলাইট করেছে, তাহলে কিভাবে এই যে ফার্মের ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত ও পর্যাপ্ত শর্ত নির্ধারিত হয়েছে, এটার বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে। আর ফার্মের যদি স্বল্পকালীন ভারসাম্য আলোচনা করতে বলে শর্ত যদি উল্লেখ না করে, তাহলে ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের একটা বিষয় হচ্ছে দুইটা শর্ত, প্রয়োজনীয় পর্যাপ্ত শর্ত ফিল আপ হতে হবে। এরপরে আছে স্বল্পকালীন স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, ক্ষতি স্বীকার করে উৎপাদন। আমি আগামী ক্লাসে ফার্মের পণ্য প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ।